মায়া ভালোবাসি শব্দটি উচ্চারণ করে চোখ বন্ধ করে রাখে। তার কণ্ঠে ছিল কাঁপা কাঁপা অনুভূতি, বুকের ভেতর ধুকপুক করা অপেক্ষা। কখন শান্ত জবাব দেবে সেই আশায় সে স্থির হয়ে থাকে। কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, তখনও শান্তর কোনো জবাব পায় না। তখন মায়া বেশ অবাক হয়। ধীরে ধীরে পিছন ফিরতেই দেখে ঘরে কেউ নেই। চারপাশে তাকিয়ে রুমে হালকা শব্দ পায়। ওয়াশরুম থেকে পানির টুপটাপ আওয়াজ ভেসে আসছে। পানির শব্দ শুনে মায়ার বুকটা কেমন হালকা ভেঙে যায়। তার মানে শান্ত তার কথা শুনেনি, সে বলার আগেই চলে গেছে। হতাশ হয়ে শান্তর জন্য বেডে বসে অপেক্ষা করতে থাকে মায়া। প্রায় 40 থেকে 45 মিনিট পর শান্ত বের হয়ে দেখে মায়া কেমন করে যেন বেডে বসে আছে। তার হাতের আঙ্গুল মুখে, নখ কামড়াচ্ছে মায়া। শান্ত জানে কোনো কিছু নিয়ে টেনশন করলে মায়া এই কাজটাই করে। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, এই মেয়েকে হাজারবার বলেও হবে না। মনে মনে বললেও কিন্তু প্রতিবারের মতো এবার শান্ত ধমক দেয় না, বরং ইগনোর করে ড্রেসিং টেবিলের সামনে বসে আসে। ড্রেসিং টেবিলের সামনে এসে নিজের চুল মুছতে শুরু করে। মায়া তাকিয়ে থাকে, আবারও শব্দগুলো বলতে চায়, কিন্তু পারছে না। এই মুহূর্তে সেই পরিবেশটাই নেই। কথাগুলো যেন গলায় আটকে গেছে। মুখ ফুলিয়ে একবার আশপাশে তাকিয়ে বেড থেকে উঠে যায়। আবারও চেষ্টা করবে রাগ ভাঙানোর, তাই শান্তর একদম কাছে ঘেঁষে দাঁড়ায়। কিন্তু শান্তর কোনো ভ্রুক্ষেপ নেই, সে দিব্যি নিজের কাজে ব্যস্ত। আমার আপনার সাথে কিছু কথা ছিল। নীরবতা, কোনো জবাব নেই। শান্তর এমন ভাব যেন সে কিছুই শোনেনি। মায়া হাল না ছেড়ে আবারও বলে, কথা বলছেন না কেন? শুনছেন না আমি কিছু বলছি? আসলে আমার ভুল হয়ে গেছে, বলছি তো, ক্ষমা করে দিন। আমি কি করতাম? আমি ভয়ে ছিলাম, যদি ওদের মিথ্যার ছলনায় আমার সংসারটা ভেঙে যায়, ঠিক মামনির মতো, তাই এসব করেছি। আপনি তো তাদের অনেক বিশ্বাস করতেন, আমার কথা বিশ্বাস করবেন কিনা সেটা নিয়ে কনফিউজড ছিলাম। প্লিজ মাফ করে দিন, এটাই শেষ। আর জীবনে আপনার থেকে কিছু গোপন করব না। বলেই সে শান্তর দিকে তাকিয়ে থাকে উত্তরের আশায়, কিন্তু না, একই অবস্থা। শান্ত যেন কিছুই শুনছে না। মায়া কিছুক্ষণ শান্তর পানে তাকিয়ে থেকে নিশ্চুপে সরে যায়। ধীরে ধীরে ব্যালকনিতে চলে যায় সে। মায়া চলে যেতেই শান্ত পিছন ফিরে তাকায়। এই সময় ব্যালকনির দিকে যেতে দেখে। সে একটু অবাক হয়, তবুও কিছু বলে না। তার বুকের ভেতরটা ভীষণভাবে ব্যথা করছে। মায়া যদি একটু বিশ্বাস করত, এখন বুঝবে তার কেমন লেগেছিল। একটু তো শাস্তি দেওয়া যায়। মনে মনে নিজেকে এই বোঝায় শান্ত। সে জানে মায়া তাকে ভালোবাসে, তাই তার ইগনোর সহ্য হচ্ছে না। কিন্তু এর চেয়েও হাজার গুণ কষ্ট সে পেয়েছিল যখন মায়া তাকে চরিত্রহীন বলে ছেড়ে যেতে চেয়েছিল। ভাবতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অনেকক্ষণ শান্ত রুমে বসে থাকে। মায়া কখন আসবে সেই অপেক্ষায়। প্রায় 20 মিনিট পেরিয়ে যায়, তাও এই মেয়ের কোনো খবর নেই। হাতের কাছ থেকে মোবাইলটা ফেলে রেখে ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে মায়া মুখ গোমড়া করে দোলনায় চিত হয়ে শুয়ে আছে। মায়াকে দেখে ফিরে আসতে যাচ্ছিল, হঠাৎ পায়ের দিকে চোখ পড়তেই থমকে যায় শান্ত। রক্ত! এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে মায়ার পায়ের কাছে বসে পড়ে। শান্তকে দেখে মায়া দ্রুত পা লুকিয়ে ফেলে। যতই লুকাতে চায় ততই রেগে যায় শান্ত। পা সামনে দাও মাইজান। না। মুখ ঘুরিয়ে নেয় মায়া। শান্ত কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর হঠাৎ করে এক টানে পা নিজের দিকে টেনে নেয়। লাল তরলটা দেখে তার চোখ রাগে রক্ত লাল রূপ ধারণ করে। এসব কি? এখন কেন কথা বলছেন? যান, মুখ ফুলিয়ে বসে থাকুন। বলেই মায়া উঠে হাঁটতে যায়, কিন্তু তার আগেই শান্ত তাকে কোলে তুলে নেয়। একদম ছটফট করবে না মাইজান, চুপচাপ কোলে আসো, ব্যথা অনুভব করবে না। বলেই কোলে করে রুমে নিয়ে আসে তাকে। যতই ধমক দিক, সেই রাগের আড়ালে স্পষ্ট উদ্বেগ মায়ার প্রতি। রুমে এসে মায়াকে বেডে বসিয়ে রেখে শান্ত দ্রুত ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। এইসব দেখে মায়া মুচকি মুচকি হাসছে। শান্ত কিছুতেই বুঝতে পারে না হাসার কি আছে। পর মুহূর্তে পায়ের রক্তের দিকে তাকিয়ে কেমন যেন সন্দেহ জাগে তার মনে। আঙ্গুলের ডগায় একটু নিয়ে নাকের কাছে আনতেই মায়া হঠাৎ উচ্চস্বরে হেসে ওঠে তার কাণ্ড দেখে।
শান্ত বাঁকা চোখে তাকায়, রাগে মাথা ধরলেও নিজেকে সামলে নিয়ে বলে, এসব কি? আলতা। বলতেই মায়া আবার হেসে ওঠে। শান্ত কিছুক্ষণ অবাক তাকিয়ে থাকে, তারপর চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই মায়া তার হাত ধরে থামিয়ে দেয়। শান্ত শূন্য দৃষ্টিতে সেই হাতের দিকে তাকিয়ে থাকে। তবুও মায়া হাত ছাড়ে না, বরং নরম স্বরে বলে, আপনি কিন্তু কথা বলেছেন, তাহলে তো আপনার রাগ ভেঙে গেছে। আমার কষ্টে কষ্ট হচ্ছে, তাহলে এমন মিছে অভিনয় কেন করছেন? এটা কি ধরনের ফাইজলামি? শান্তর কঠোর স্বরে মায়া কেঁপে ওঠে, তবুও হাত না ছাড়ে। ছোট বাচ্চার মতো মুখ করে বলে, ক্ষমা করে দিন না প্লিজ। মায়ার চোখে ভেজা অনুরোধ। শান্তর নিজেকে ধরে রাখতেই কষ্ট হয়। চোখ ফিরিয়ে চলে যেতে গেলে মায়ার হাতের টানে থেমে যায়। ছাড়বে না? না। মায়া জেদি স্বরে কথাটা বলতেই হঠাৎ করে শান্ত ঝুঁকে এসে তার গালে এক চুমু খায়। মুহূর্তেই মায়া অবাক হয়ে যায়, হাত ছেড়ে গালে হাত দিয়ে বসে থাকে। সেই সুযোগে শান্ত দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। শান্ত বেরিয়ে যেতেই মায়া উঠে তার পিছু নিতে যায়, কিন্তু হঠাৎ পায়জামায় পা জড়িয়ে পড়ে যায়। মুহূর্তে পা মুচকে যায়, মুখ দিয়ে ব্যথার শব্দ বেরিয়ে আসে। সেই শব্দ শান্তর কানে যায়, তবুও সে পিছন ফিরে তাকায় না। ভাবে হয়তো আবার অভিনয় করছে, তবে সে একবার গলে যাবে না। এইটুকু শাস্তি মায়ের প্রাপ্য, এই ভেবেই নিজেকে শক্ত রাখে। তার অনেক কাজ আছে, ইলেকশনে আবার দাঁড়াবে, শুধু মায়ার জন্য। আগে ছাড়তে চেয়েছিল মায়ার জন্য, এখন দাঁড়াবেও মায়ার জন্য, কারণ মায়া চায়। এই ভাবনা নিয়েই বাইরে গিয়ে ড্রাইভারের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নিজের গন্তব্যে চলে যায়। মায়া পা ধরে বসে পড়ে, ব্যথায় চোখে পানি চলে আসে। গোড়ালির দিকে তাকিয়ে দেখে লাল হয়ে ফুলে গেছে। শান্তর প্রতি অভিমান জমে ওঠে, সে শুনেছে তবু ফিরে তাকায়নি। এই ভাবনায় মায়াকে ভেঙে দেয়। চোখ বেয়ে নীরব জল গড়িয়ে পড়ে। ব্যথায় নাকি শান্তর অবহেলায় বুঝতে পারে না। মাত্র শান্তি মায়াকে দেখতে উপরে আসছিল, কিছুক্ষণ আগেই ভাই বেরিয়ে গেছে, তাই এই সুযোগে এসেছে। রুমে ঢুকেই মায়াকে ফ্লোরে বসে কাঁদতে দেখে ছুটে যায়। ভাবি, কি হয়েছে, কাঁদছো কেন? খুশিতে। দাঁত চেপে কথাটা বলতেই শান্তি বুঝে যায় মায়ার মেজাজ খুব খারাপ, নিশ্চয়ই তার বজ্জাত ভাই কিছু করেছে। কিন্তু বলতে গিয়ে হঠাৎ তার চোখ যায় মায়ার পায়ের দিকে। ভাবি, রক্ত? আলতা। কি আলতা? মায়া নিজেই পায়ের দিকে তাকায়। গোড়ালিতে হাত দিয়েই ব্যথায় কেঁপে ওঠে, উঠতে গেলে উঠতে পারে না। শান্তি অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথাও ব্যথা পেয়েছো? মায়া নিজের পা দেখায়। শান্তির চোখ পড়তেই দেখে লাল হয়ে ফুলে আছে। সে হাত দিতে গেলে মায়া সরিয়ে দেয়। কি করে হলো এসব? পায়জামায় পা জড়িয়ে পড়ে গেছে বলেই অসহায় চোখে তাকায় মায়া। শান্তি চিৎকার করে মা বাবাকে ডাকে। তার ডাক তারা দ্রুত উপরে চলে আসে। কি হয়েছে শান্তি মামনি, এমন করে ডাকছিস কেন? ভাবি পড়ে গিয়ে পা মুচকে ফেলেছে, হাঁটতে পারছে না, একটু ধরো আব্বু, আর ডাক্তারকে কল করো। শান্তির কথায় মায়ার অবস্থা দেখে সবাই ব্যস্ত হয়ে পড়ে। পা ফুলে গেছে, লাল টকটকে হয়ে উঠেছে। মামনি ভয়ে শান্তর আব্বুর দিকে তাকায়। তিনিও সমান চিন্তিত, কারণ এই মেয়েটাই তো তাদের ছেলের প্রাণভ্রমরা। স্নিগ্ধা চৌধুরী এসে মায়াকে কোলে নিয়ে বেডে শুয়ে দেয়। শিরু চৌধুরী দ্রুত ডাক্তারকে ফোন করে। সবার এমন তোড়জোড় দেখে মায়া কিছুটা অবাক হয়ে যায়, চুপচাপ বেডে বসে দেখতে থাকে। শান্তি ভাইকে কল করতে যায়, কিন্তু দেখে ফোনটা রুমেই বাজছে। মায়া তার ডান পাশে তাকিয়ে দেখে শান্ত তার মোবাইল ভুল করে ফেলে গেছে। শান্তর কথা ভাবতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মায়ার বুক ছেড়ে। শিরু চৌধুরী মায়ার পা দেখতে চাইলে মায়া ভয়ে সরিয়ে নেয়। ব্যথায় প্রাণ যায় যায় অবস্থা, তবুও সবার সামনে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। মায়া চায় না আগের মতো একটু ব্যথায় ভ্যাভ্যা কান্না করতে। স্নিগ্ধ চৌধুরী হাল ছেড়ে দিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করে। সবাই অপেক্ষা করছে ডাক্তারের, আর মায়া অপেক্ষা করছে শান্তর। তার মনে জমে ওঠা অভিমান ধীরে ধীরে কষ্টে পরিণত হয়। ভাবতে থাকে হয়তো ভালোবাসা ফুরিয়ে গেছে, তাই তো তার ব্যথার শব্দ শুনেও ফিরে তাকায়নি। এমনিতে আর কতদিন এমন করে ভালোবাসবে? সে তো তার ভালোবাসার গুরুত্ব দেয়নি।
তাই হয়তো ভালোবাসাটাও হারিয়ে গেছে। এইসব ভাবতে ভাবতেই মায়ার চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। একটু আগে ডাক্তার এসে দেখে গেছে মায়া ফুপিয়ে কেঁদে যাচ্ছে। পা মুচড়ে যাওয়ার কারণে আবার উল্টো মুচড়ে ঠিক করা হয়েছে, যাতে প্রচুর ব্যথা পেয়েছে। সাথে সেই জায়গায় চামড়া হালকা ছিঁড়ে গিয়েছিল। যখন ডাক্তার ঠিক করেছে তখন সেখানে হাতের চাপ প্রয়োগ করেছে। সেই সময় মায়ার যে কি গগন বিদারী চিৎকার, সবার বুক কেঁপে কাঁপছিল তার আর্তনাদে। তখন থেকে এখনো ফুপিয়ে কেঁদে যাচ্ছে মায়া। তার কান্না থামার কোনো নাম নেই। নরম ভাঙা ভাঙা শব্দে বুকের ভেতরে যন্ত্রণা বের হয়ে আসছে। মাথার কাছে শিরু চৌধুরী বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার চোখেও স্পষ্ট দুশ্চিন্তা। পাশে শান্তি চুপচাপ বসে আছে, ঠোঁট কামড়ে নিজের অস্থিরতা লুকানোর চেষ্টা করছে। স্নিগ্ধ চৌধুরী ডাক্তারকে বাইরে দিয়ে আসতে গেছে। এত কিছুর মাঝেও মায়ার চোখ অন্য কাউকে খুঁজে যাচ্ছে। অপেক্ষা, অভিমান আর না বলা ভালোবাসা মিলেমিশে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে, কিন্তু তার দেখা নেই। অভিমানে আখিতে আবারও জল জমছে। রাত 10টা। শান্ত আর অজীব পাশে বসে আছে। দুজনেই এতক্ষণ ধরে কাজে ব্যস্ত ছিল। অনেক প্রমাণ জোগাড় করেছে, যা কালকে কোর্টে তুলবে। সব শান্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার মুখ গম্ভীর, চোখে তীক্ষ্ণ মনোযোগ দিয়ে দেখছে। একটু সুযোগ পেয়ে অজীব ফোনটা হাতে নিয়ে শান্তির মেসেজ দেখে অবাক হয়। স্ক্রিনে লেখা কথাগুলো যেন তার বুক ধক করে তোলে। মেসেজে ক্লিক করতেই ভয়ে ভয়ে শান্তর দিকে তাকায়। শান্ত দেখ। মোবাইলের স্ক্রিনটা শান্ত চোখের সামনে ধরে, তবে শান্ত ইগনোর করে বলে, মোবাইল হাত থেকে রাখ, কাজ অনেক। আরে মোবাইলে তো দেখ। ভাবি অসুস্থ। শান্তি 6 ঘন্টা আগে আমাকে মেসেজ দিয়ে বলেছে। হোয়াট? এই এক শব্দেই যেন সব বদলে যায়। দ্রুত শান্ত মোবাইলটা হাতে নেয়। মেসেজ পড়ে চোখের চাহনি মুহূর্তে উল্টে যায়। হাতের কাছে থাকা সব জিনিস রেখে দিয়ে তাড়াহুড়ো করে বলে, তুই সামলে নে, আমি আসছি। বলেই শান্ত পার্কিং সাইডে এসে নিজের গাড়ি ফেলে অজীবের বাইকটা নেয়। শান্ত এইভাবে গাড়ি চালাচ্ছে, যা বলার বাহিরে। তার চোখে এখন শুধু একটাই চিন্তা, মায়া। কোনো সিগন্যাল সে মানছে না। তবে মাথায় হেলমেট না থাকার কারণে সবাই তাকে চিনে ফেলেছে। তাই তো কেউ কিছু বলার সুযোগ পাচ্ছে না। চারপাশে সব নিয়ম যেন তার কাছে তুচ্ছ হয়ে গেছে। এত দূরে ছিল জায়গা। আস্তে আস্তে শান্তর 35 মিনিট লেগেছে, অথচ পথ ছিল 1.5 ঘন্টা। তাড়াহুড়োয় হাতের চাবিটা নিয়ে তাড়াতাড়ি বাসায় ঢুকতেই দেখে কেউ নেই। কাউকে না দেখে তার ভ্রুজোড়া কুঁচকে যায়। বুকের ভেতর অজানা আশঙ্কা দোলা দেয়। তবে সেই সব পাত্তা না দিয়ে উপরে নিজের রুমের উদ্দেশ্যে ছুটে যায়। হাজার চেষ্টা করেও মায়াকে খাবার খাওয়াতে পারছে না কেউ। 3 জনের কত আদর যত্ন দিয়ে বলছে, কিন্তু মায়ের এক কথা, তার খেতে ভালো লাগছে না। শিরু চৌধুরীর নিজেকে অসহায় লাগছে। হাতে খাবার নিয়ে বসে আছে। নিজের এত আদর যত্ন সব ব্যর্থ হয়ে যাচ্ছে। ইচ্ছা করছে শান্তকে ধরে থাপ্পড় দিতে। সে থাকলে এমন কিছু হতো না। এতটা উদাসীন হলো কবে ওনার মাথায় আসে না। হঠাৎ করে দরজা খোলার শব্দে 3 জনে সেদিকে তাকায়। এলোমেলো শান্তকে দেখে 3 জনে, মায়া তো দূর, রাগই হয়। শান্ত রুমে ঢুকে দেখে সবাই তার রুমে। মায়াকে ফুপিয়ে কাঁদতে দেখে হক চকিয়ে যায়। তাড়াতাড়ি গিয়ে পায়ের কাছে বসে পা দেখতে চাইলে মায়া সরিয়ে নেয়। থাপ্পড় খেতে না চাইলে পা সামনে দাও মায়ুজান। এক ধমক দিয়ে শান্ত পাটা টেনে নেয়। পায়ের অবস্থাটা দেখে তার চোখ মুখ শুকিয়ে যায়। বুকের ভেতরটা কেঁপে ওঠে। তোতলাতে তোতলাতে বলে, এইসব কি করে হলো? তুই জানে কি করবি? হ্যাঁ, এতগুলো কল দিয়েছি অথচ মোবাইলটা ফেলে রেখে গিয়েছিস। খুঁজলো তোর আব্বু, তাও পেল না। কোথায় ছিলি? এমন কেয়ারলেস হলে হয়? শিরু চৌধুরীর আগে খেকিয়ে ওঠে। অন্যদিকের মন তো শান্ত রাগ করে না, বরং সব রাগ মাথা পেতে নিয়ে খাবারের প্লেটটা হাতে নিতে নিতে শান্ত গলায় বলে, ডাক্তার কি বলেছে মামনি? শান্তর ব্যবহারে সবাই অবাক। একটু হলেও ভেবেছিল শিরু চৌধুরীর কথায় রেগে যাবে, কিন্তু উল্টো এমন স্থির স্বাভাবিকভাবেই কথা বলতে দেখে অবাক হয়। তার উপর মামনি ডাকা ব্যাপারটা কারো হজম হয় না। শিরু চৌধুরী রাগ ফেলে থমথমে কণ্ঠে বলে, কিছুদিন রেস্ট নিতে বলেছে। পা মুচড়ে গিয়েছিল, হাতের আর পায়ের চামড়া ছিলে গেছে। ওষুধ দিয়েছে, তা
চললেই হবে। আর কোনো প্রবলেম হয়েছে? না। শান্ত আর মামনির স্বাভাবিক কথায় আশেপাশে তিনজনে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, কিন্তু কেউ কিছু বলে না। তারা তো সবাই এটাই চেয়েছিল, তাই কিছু বলে শান্তকে অস্বস্তিতে ফেলতে চায় না। তোমরা অনেকক্ষণ চাপে ছিলে, যাও রেস্ট করো, আমি খাওয়াচ্ছি। দেখ কিছু খাওয়াতে পারিস কিনা। মামনি আর আমি আব্বু হাজার চেয়েও পারছি না। শান্তির কথায় শান্ত তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকায়, কিন্তু মায়া ভয় না পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তার অভিমান যেন আরো স্পষ্ট হয়ে ওঠে শান্তর কাছে। শান্ত বুঝতে পারে মায়ুজান বেশ রেগে আছে। কি থেকে কি হয়ে গেল সে নিজেও বুঝতে পারছে না। দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমরা যাও, আমি দেখছি। বলেই শান্ত মায়ার পাশে বেডে বসে। শিরু চৌধুরী সবাইকে ইশারা করে চলে আসতে বলে, কারণ তাদের একটু নিজের ভুল বোঝাবুঝিটা ঠিক করার সময় দিতে হবে। মামনির ইশারায় সবাই চলে যেতেই শান্ত চোখ ঘুরিয়ে মায়ার দিকে তাকায়। তার চোখে অপরাধবোধ, যা তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। খাচ্ছ না কেন? শান্তর কণ্ঠে চাপা ধমক, কিন্তু ভেতরে লুকানো উদ্বেগ স্পষ্ট। জবাব দেয় না মায়া। মুখ ভার করে অভিমানে মুখ গুজে রাখে। চোখের কোণে জমে থাকা জল যেন সে কোনো সময় গড়িয়ে পড়বে। রাগে আর কষ্টে মায়ার বুকটা ভারী হয়ে আছে। শান্ত বুঝতে পারে মায়া ভীষণ রেগে আছে, তাই একটু অন্যভাবে বলে, রেগে আছো কেন? রাগ তো তার সাথেই করা যায়, যাকে মানুষ আপনভাবে ভালোবাসে। আমি আপনাকে কিছুই মনে করি না, তাই রাগ করার প্রশ্নই ওঠে না। অন্যদিকে মুখ ফিরিয়ে কর্কশ কণ্ঠে মায়া কথাগুলো ফট করে বলে দেয়। শান্ত চোরা চোখে তাকায়, মনে মনে বলে, বোকা মেয়ে, নিজেই নিজের ভালোবাসা প্রকাশ করছে। তুমি যে আমাকে কতটা ভালোবাসো তা তোমার রাগ অভিমানই বলে দিচ্ছে। মনে মনে কথাগুলো বলে শান্ত মুচকে হাসে, তবে মায়াকে বুঝতে না দিয়ে থমথমে কণ্ঠে বলে, ঠিক আছে, যদি আপন না ভাবো, রাগ না করো, তাহলে খাবার খেয়ে নাও। না, খিদে নেই। মায়ার তারা জবাবে শান্ত থেমে যাওয়ার পাত্র না, ইচ্ছে করেই বলে, তার মানে ভালোবাসো? কথাটা বলতেই মায়া হঠাৎ করে এক ঝটকায় খাবার প্লেটটা নিতে যায়, কিন্তু শান্ত সাথে সাথে দূরে সরিয়ে নেয়। কি হলো, দিচ্ছেন না কেন? দিন, খাবো আমি। নো, হাতের চামড়া ছিলে গেছে, ব্যথা পাবে। চামড়া না ছিঁড়লেও আমার হাতেই খেতে হবে। স্পষ্ট অধিকার বোধ নিয়ে কথাটা বলে শান্ত। সে হাত পরিষ্কার করে আলতো করে খাবারের লোকমা তৈরি করে মায়ের মুখের সামনে ধরে, কিন্তু মায়া মুখ ফিরিয়ে নেয়। অভিমান তার এখনো কাটেনি। থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ মুখে নাও, এই ছাড়া আপনি আর কি পারেন? আরো অনেক কিছু পারি, দেখবে। বলেই শান্ত একটু ঝুঁকে আসে মায়ার দিকে। ভয়ে মায়া পিছিয়ে যায়। কি করছেন এইসব? আর কি পারি, দেখবে না? না, দেখব না, দিন, খাচ্ছি আমি। ভয়ে মায়া শান্তর হাত থেকে লোকমাটা খেয়ে নেয়। শান্ত দৃষ্টি দেখে বুঝছে কি দেখাতে চায়, তাই চোখ বুঝে শান্তর হাত থেকে খেয়ে নেয়। আপাতত শান্তর হাতে খাবার তার ভালো লাগে না, তবুও খায় মুখ ফুলিয়ে। রাগে গুমড়ে গুমড়ে খেয়ে যায়। অভিমানটা যেন প্রতিটা লোকমার সাথে গিলে খাচ্ছে। দীর্ঘক্ষণ ধরে মায়াকে খাইয়ে দিয়ে শান্ত খুব যত্ন করে তার মুখ পরিষ্কার করে দেয়। তার প্রতিটা স্পর্শে এখন যত্নের সাথে অপরাধ বোধ মিশে আছে, নিজের অজান্তেই করা ভুলের কারণ। পাশ থেকে ওষুধগুলো হাতে নিয়ে শান্ত নরম গলায় বলে, এসব কি করে হলো? কতবার বলেছি সাবধানে চলাফেরা করবে। তোমার তো আমার কথা কানেই যায় না। কি করে পেলে ব্যথা? নিজের সামনেই তো পেয়েছি। আবার জিজ্ঞেস করছে কেন? মুখ ফুলিয়ে ছোট করে জবাব দেয় মায়া। শান্ত ঘাড় বাঁকা করে তাকায়, হাত থামিয়ে অবাক স্বরে বলে, আমার সামনে হয়েছে মানে? একদম না জেনার ভান করবে না, তখন আপনাকে আটকাতে গিয়ে হয়েছে। আমার ব্যথার শব্দ শুনেও আপনি ফিরে তাকাননি। বলতে বলতে অভিমানে মায়ার গলা কেঁপে ওঠে, চোখ ভিজে যায়। আর নিজেকে আটকাতে না পেরে হঠাৎ করেই সে ফুপিয়ে কেঁদে ওঠে। এবারের কান্নাটা আগের চেয়েও গভীর। শান্ত তাড়াতাড়ি করে তাকে বুকে জড়িয়ে নেয়। বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে শান্ত। নিজের ভুলটা এখন স্পষ্ট বুঝতে পারছে। তখন ভেবেছিল বরাবরের মতো মায়া অভিনয় করছে তাকে আটকাতে, তাই বিরক্ত হয়ে চলে গিয়েছিল। মায়াকে বুকে জড়িয়ে নরম স্বরে বলে, আই এম সরি মায়ুজান, আমি বুঝতে পারিনি, রেগেছিলাম, তাই ভেবেছি আমাকে আটকানোর জন্য এমন করছো। বলেই শান্ত মায়ার মাথায়
তালুতে আলতো করে চুমু দেয়। কিন্তু মায়া তাকে জড়িয়ে ধরে না, চোখ বেয়ে নীরব অশ্রু ঝরতে থাকে একটার পর একটা। বুকে গরম কিছু অনুভব করে শান্ত বুঝতে পারে মায়া কাছে। বুকটা ভারী হয়ে ওঠে, নিজেকে কেমন মায়ার জন্য ভীষণ তুচ্ছ মনে হয়। আজ তার রাগের জন্যই এইসব হয়েছে, এই ভাবনাটা তাকে ভেতর থেকে খুঁড়ে খুঁড়ে খায়। মায়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মায়া ফুপিয়ে বলে ওঠে, আপনি আমাকে এখন আর ভালোবাসেন না তাই না? সব ভালোবাসা ফুরিয়ে গেছে? কি বলছো কি মায়ুজান? মায়াকে বুক থেকে আলতো করে সরিয়ে শান্ত অবাক চোখে তার দিকে তাকায়। মায়া চোখ নামিয়ে নেয়, নির্বিকার গলায় বলে, ঠিকই তো বলেছি, ভালোবাসলে এমন অবহেলা করা যায়? আমি তোমাকে কখনো অবহেলা করিনি, আর কখনো করব না। জাস্ট একটু রেগেছিলাম, তার জন্য সরি। আর কখনো রাগ করব না। শান্ত কাছু কাছু মুখ করে তাকিয়ে থাকে, তার চোখে এখন অনুতাপ স্পষ্ট। মায়া সেদিকে তাকিয়ে একটু তেরামি ভঙ্গিতে বলে, শান্ত শাহরিয়ার চৌধুরী, আপনি না কারো কাছে ক্ষমা চান না। কেউ আর তুমি আলাদা, আমরাই তো। ক্ষমা করেছো? না, আমি ভীষণ কষ্ট পেয়েছি আপনার ব্যবহারে। কথাটা বলেই মায়া শান্তর বুক ছিঁড়ে সরে যায়। মুহূর্তেই শান্ত অস্থির হয়ে ওঠে, যেন তার বুকটা ফাঁকা হয়ে গেছে। এমন করছো কেন? আর হবে না তো এমন মায়ুজান। মায়া নির্বিকার তাকিয়ে থাকে, শান্তর কথা যেন সে শুনতেই পায় না। মায়া শান্তর ব্যবহারে সত্যি ভীষণ কষ্ট পেয়েছে। যতটা না শারীরিক ব্যথা পেয়েছে, তার চেয়েও বেশি কষ্ট পেয়েছে শান্তর আচরণ। তাই চাইলেও তার মন থেকে ক্ষমা আসছে না।